ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ফিজিক্স ক্লাস। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নাম্বার 11। আচ্ছা, আজকের লেকচারের প্রথমেই বলে নেওয়া ভালো, এই টপিকগুলো শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এই টপিকগুলো নর্মালি কখনোই বোর্ডে আসে না। তাহলে শুরু করব হচ্ছে যে টপিকগুলো, সেটা হচ্ছে বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, কৈশিক নলের অভ্যন্তরে চাপ এবং রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো সলভ করব। সো যারা অ্যাডমিশন রিলেটেড টপিকগুলো খুঁজতেছো যে কোত্থেকে পড়বো, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশন, ওদের জন্যই মেনলি এই ক্লাসটা। তাহলে শুরু করা যাক আমাদের পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নাম্বার 11। বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, অর্থাৎ কোনো একটা বুদবুদ থাকলে ওর ভেতরে একটা অতিরিক্ত চাপ থাকবে। প্রথমে আসি কেন অতিরিক্ত চাপ থাকবে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা যদি একটা পানির বুদবুদ চিন্তা করি, এটা হচ্ছে একটা পানির বুদবুদ। তাহলে একটু আসি তো, আমরা জানি যে কোনো বস্তুর ওপর ওর আশপাশে যে বায়ু থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপটা থাকে, ওইটা চারপাশ থেকে ওর ওপর কি প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে। নর্মাল যে কোনো বুদবুদ বা যে কোনো বস্তুর উপরেই আসলে এই বায়ুমণ্ডলীয় চাপটা থাকে। যেহেতু এটা বুদবুদের কথার বাইরের, এই জন্য এই চাপটাকে আমরা পি আউটসাইড দিলাম, অর্থাৎ এটা হবে বায়ুমণ্ডলীয় চাপের সমান। লিখে রাখলাম, এটা হবে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এবার আসো, আমাদের বাইরে যদি একটা চাপ থাকে, এবার আসি আমরা জানি তরলের ভেতরে যে তরলগুলো আছে, ওই তরলগুলো তার আশপাশে একটা কি প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। যে কোনো বস্তু ওর আশপাশে একটা চাপ প্রয়োগ করে। তাহলে বুঝলাম আমরা তরলটা আশপাশে একটা চাপ প্রয়োগ করবে, ওইটাকে আমরা মনে করে নিলাম হচ্ছে পি ইনসাইড। ঠিক আছে, তাহলে পি ইনসাইড যেটা, ওইটা হচ্ছে তরলের ভেতরকার চাপ। এবার আসো, কথা হচ্ছে আমরা দেখতেছি এই বুদবুদটা একদম কি অবস্থা আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে প্রথমে আসি, ওর ওপর একটা বাইরে থেকে চাপ আছে এবং ওর ভেতরে, তরলের ভেতরে একটা ভেতরকার চাপ আছে, তরলের অভ্যন্তরীণ চাপ। এবার আসো, তরলের অভ্যন্তরীণ চাপ ছাড়াও এই জায়গায় আরেকটা বল কাজ করতেছে। কিরকম আমরা জানি, তরলের যে পৃষ্ঠটা থাকে, তরলের যে কি থাকবে, পৃষ্ঠটা থাকবে, ওই পৃষ্ঠটা অলওয়েজ ভেতরের দিয়ে কি হয়ে যেতে চায়, সংকুচিত হইতে চায়। তাহলে আসো, আমরা বুঝলাম এই যে সবুজ কালি দিয়ে যেটা দিছি, ওইটা হবে ওর তরলের পৃষ্ঠটা। তাহলে তরলের পৃষ্ঠটা সবসময় কোন দিকে ছোট হইতে যাচ্ছে, ভেতরের দিকে ছোট হইতে যাচ্ছে। তাহলে আসি, এই তরলের পৃষ্ঠটানজনিত যে চাপটা কাজ করে, পৃষ্ঠটানজনিত চাপ, ওইটা কাজ করবে কোন দিকে, ভেতরের দিকে, পৃষ্ঠটানজনিত চাপ। তাহলে আসো, এবার আসি তরলের, তাহলে ওই বুদবুদটার উপর কয়টা চাপ কাজ করতেছে, বাইরে থেকে একটা চাপ, তরলের ভেতরের যে চাপটা আছে পি ইনসাইড, এবং তরলের পৃষ্ঠটা আমরা জানি সবসময় সংকুচিত হইতে চায়, ওইটাকে বলতেছি আমরা পৃষ্ঠটানজনিত চাপ। তাহলে এবার আসো, পৃষ্ঠটানজনিত চাপ যদি হয়, তাহলে একটু আসি তো, ওর ওপর এই দিকে বাইরের থেকে কয়টা চাপ প্রয়োগ হচ্ছে। একটা হচ্ছে বাইরের যে বায়ুমণ্ডলীয় চাপটা আছে পি আউটসাইড, এবং পৃষ্ঠটানজনিত চাপ, দুইটাই ওকে কি করতে চাচ্ছে, সংকুচিত। তাহলে আমরা বুঝলাম ওকে সংকুচিত করতে চাচ্ছে যেই চাপগুলা, ওগুলো হচ্ছে দুইটা। একটা হচ্ছে পি আউটসাইড, অর্থাৎ বাহ্যিক যে চাপ আছে, প্লাস ভেতরের দিকে আরেকটা চাপ কাজ করতেছে, যেটা হচ্ছে পৃষ্ঠটানজনিত চাপ। এই দুইটা চাপ কোন দিকে কাজ করতেছে, ওকে সংকুচিত করার জন্য কাজ করতেছে। আর ভেতরের যে তরলটা আছে, ও আবার কি হইতে চাচ্ছে, যে তরলটার যে চাপ আছে ও বাইরের দিকে প্রসারিত অবস্থা থাকতে চাচ্ছে। অর্থাৎ এই দুইটা চাপকে কে নিউট্রাল করতেছে, ভেতরের চাপটা। তাহলে বুঝলাম যে প্রসারিত করতে চাচ্ছে যে চাপটা, ওইটা হচ্ছে পি ইনসাইড। তাহলে এবার একটু খেয়াল করো তো, সংকুচিত করতে চাচ্ছে দুইটা চাপ, প্রসারিত করতে যাচ্ছে একটা চাপ। তাহলে এই পি আউটসাইড, অর্থাৎ বাহ্যিক চাপ আর অভ্যন্তরীণ চাপ, বুঝিও, সংকুচিত করতে চাচ্ছে যেই চাপটা এবং প্রসারিত করতে চাচ্ছে যেই চাপটা, ওরা সাম্যাবস্থায় আছে বলে এই বুদবুদটা এই আকৃতিতে আছে। তাহলে কি হইতো, ভেতরের চাপটা যদি বেশি হইতো, বুদবুদটা ফেটে যেত, বাইরের চাপ বেশি হলে বুদবুদ আরো বেশি কি হয়ে যেত, সংকুচিত হয়ে যেত। তাহলে এই সংকুচিত আর প্রসারিত হওয়ার চাপটা দুইটা পরস্পর কি হবে, সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে কি আসবে, পি আউটসাইড প্লাস পৃষ্ঠটানজনিত চাপ, এটা সমান হবে পি ইনসাইড। তাহলে একটু খেয়াল করো তো, আমরা বুঝতে পারতেছি এই জায়গা থেকেই যে পি আউটসাইড এবং পি ইনসাইডের মধ্যে কে বড় হবে। নর্মাল পি ইনসাইড মাইনাস পি আউটসাইড সমান আসবে পৃষ্ঠটানজনিত
চাপ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পি ইনসাইডটা বড়, পি আউটসাইডটা কি ছোট। এই জায়গা থেকেও বোঝা যাচ্ছিল যে পি আউটসাইডের সাথে অন্য একটা চাপ যোগ হওয়ার পর সেটা পি ইনসাইডের সমান হয়, ঠিক না? পি আউটসাইড মানে বাইরের চাপের সাথে অন্য একটা চাপ যোগ হয়ে ভেতরের চাপটা হচ্ছে, তাহলে অবশ্যই ভেতরের চাপটা এই বাইরের চাপ অপেক্ষা বেশি। এই জন্য আমরা বলি যে তরলের অভ্যন্তরে অলওয়েজ একটা কি চাপ কাজ করে, অতিরিক্ত চাপ কাজ করে। এই জন্য আমরা বলি তরলের বলতেছি বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ থাকে, অর্থাৎ একটা এক্সট্রা চাপ থাকে, ঠিক আছে? ওই এক্সট্রা চাপটাকে আমরা বলি পি এক্সএস বলে, বা আমরা ডেল পি দিয়েও লিখতে পারি, যেটা হবে পৃষ্ঠটানজনিত চাপের সমান, পৃষ্ঠটানজনিত চাপ। আচ্ছা যাই হোক, তাহলে পি ডেল পি যেটা, ওটাকে আমরা বলতেছি অতিরিক্ত চাপ ডেল পি, যেটার মান হবে পি ইনসাইড থেকে পি আউটসাইড কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা বুঝলাম বুদবুদের অভ্যন্তরে অলওয়েজ একটা অতিরিক্ত চাপ থাকবে, ওই অতিরিক্ত চাপটা ওর বাইরের চাপটা এবং পৃষ্ঠটানজনিত চাপ দুইটাকে মিলে কি করবে, প্রশমিত করবে। এবার আসি, তাহলে আমরা বুঝলাম এই ঘটনাটা বুঝা গেল যে বুদবুদের অভ্যন্তরে তরলের যে চাপটা থাকবে ওইটা সবসময় অতিরিক্ত হবে, অর্থাৎ বাইরের চাপের চেয়ে ওইটা সবসময় কি হইতে হবে, বেশি হইতে হবে। এবার চলে আসি আর একটু ক্লিয়ারভাবে জিনিসটা বুঝি। এখানের মধ্যে আমি যদি একটু খেয়াল করি, তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানের মধ্যে যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা যদি আমি একটু আঁকি, এই পৃষ্ঠটা আঁকলাম, তাহলে এই পৃষ্ঠের মধ্যে বাইরে থেকে একটা প্রেসার প্রয়োগ হচ্ছে, যেটা হচ্ছে পি আউটসাইড, এবং এই পৃষ্ঠটা নিজেও সংকুচিত হইতে চাচ্ছে, ফলে ভেতরের দিকে আছে পৃষ্ঠটান জনিত চাপ। তাহলে পৃষ্ঠটান যেহেতু টি দিয়ে প্রকাশ করে পিটি লিখলাম, আর ভেতরের থেকে একটা জিনিস সাপোর্ট দিচ্ছে, যেটা হচ্ছে পি ইনসাইড, অর্থাৎ ভেতরের তরলের চাপটা। তাহলে একটু খেয়াল করবা তো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তাহলে আমরা বলতে পারি এই পৃষ্ঠটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, ও নর্মালি এরকম সোজা, মনে করে এরকম সোজা আকৃতিতে থাকার কথা, এরকম সোজা আকৃতিতে থাকার বদলে ও কি আছে, বাইরের দিকে একটু উত্তোলিত হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি এই যে পৃষ্ঠটা আছে এটাকে বলবো ওর উত্তল পৃষ্ঠ। ওই দেখো তো নর্মালি ও কি হওয়ার কথা, এরকম সোজা থাকার কথা, ও কিছু পরিমাণ কি হয়ে গেছে, উপরের দিকে এরকম উঠে গেছে। তাহলে আমরা বলতে পারি ওই যে পাশটা আছে, ওই পাশটা হচ্ছে ওর উত্তল পাশ, আর ভেতরের যে পাশটা আছে ওইটাকে বলবো ওর কি পাশ, অবতল পাশ। কারণ ভেতরের দিক থেকে খেয়াল করলে বোঝা যাবে জিনিসটা কিছু পরিমাণ নিচের দিকে নেমে গেছে, ওই পাশ থেকে খেয়াল করলে দেখা যাবে কিছু পরিমাণ উপরে উঠছে, ফলে ওইটা হবে ওর উত্তল পাশ, এই পাশটা মানে তরলের বুদবুদের ভেতরের পাশটা হবে ওর কি পাশ, অবতল পাশ। তাহলে একটু আসি তো, তরলের ওই পাশটা যদি উত্তল পাশ হয়, এই পাশটা যদি অবতল পাশ হয়, তাহলে আমরা বলতে পারি অবভিয়াসলি এরকম একটা তরলের বুদবুদের ক্ষেত্রে যদি উত্তল আর অবতল পৃষ্ঠ ক্রিয়েট হয়, তাহলে সবসময় মাথায় রাখতে হবে উত্তল যে পাশটা আছে, উত্তল পাশে সবসময় প্রেসার হবে কম, কারণ পি আউটসাইডটা কম দেখতে পাচ্ছিলাম আমরা। উত্তল পাশে প্রেসার হবে সবসময় কম, এবং অবতল পাশে সবসময় প্রেসার হবে কি, বেশি। অবতল পাশে সবসময় প্রেসার হবে বেশি। এই দুইটা কথা খুব বেশি ভালো করে মাথায় রাখতে হবে। কি বুদবুদের অভ্যন্তরে সবসময় চাপের মান হবে বেশি, বাইরে চাপের মান হবে কম। অথবা এবং সেম কথা আমরা অন্যভাবে বললাম যে তরলের বুদবুদের উত্তল পাশে প্রেসার হবে কম, এবং অবতল পাশে সবসময় প্রেসার হবে কি, বেশি। এই দুইটা কথা খুব বেশি ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা এই তরলের অভ্যন্তরে অতিরিক্ত চাপটার মান কত ওইটা একটু খেয়াল করব। তাহলে আমরা শুরু করব বুদবুদের অভ্যন্তরে যে অতিরিক্ত চাপ আছে ওইটা রাশিমালা। আচ্ছা, রাশিমালাটা খেয়াল করার সময় আমরা প্রথমে একটা তরলের বুদবুদ চিন্তা করে নিলাম, যে তরলের বুদবুদটাকে আমরা একদম মাঝ বরাবর কি করে ফেলছি, কেটে ফেলছি। এরকম মনে করো একটা তরমুজ আছে বা একটা কুমড়া আছে, তুমি মাঝখান দিয়ে কেটে দিছো, মাঝখান দিয়ে কাটলে কি হবে, একটা পাশ এরকম থাকবে, এরকম একটা পাশে এই যে একটা গোল অংশ থাকবে এরকম, ঠিক না? এই যে একটা গোল অংশ থাকবে। তাহলে একটু আসো তো, এই যে বুদবুদটা আমরা আঁকলাম, এবার আসো একটু খেয়াল করতে হবে এই জিনিসটা। আমাদের এই বুদবুদের ওপর কি কি বল আছে বা কি কি চাপ আছে ওইটা আমরা একটু খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ওর ওপর বাহ্যিক একটা চাপ আছে, যে বাহ্যিক চাপটা এই যে ওর ওপর চারপাশ থেকে কাজ করতেছে, এরকম বাহ্যিক চাপটা ওর ওপর চারপাশ থেকে কাজ করতেছে। যেই বাহ্যিক চাপটাকে আমরা নাম দিয়েছিলাম পি আউটসাইড, পাইলাম বাহ্যিক চাপ। এবং ওই তরলের অভ্যন্তরে যে বুদবুদটা আছে, ওই বুদবুদের অভ্যন্তরীণ একটা চাপ আছে, ওই অভ্যন্তরীণ চাপটা কাজ করতেছে পি আউটসাইড, মানে বাইরের চাপের ঠিক বিপরীত দিকে। তাহলে ও কাজ করতেছে এইদিকে, একটু বুঝতে হবে। ওর নাম দিছিলাম আমরা পি ইনসাইড। এবার একটু খেয়াল করবা, তাহলে পি আউটসাইড এই বুদবুদের
অর্ধেক অংশের এই পাশের বাইরের ইয়ার দিকে কাজ করতেছে, বাইরের পাশ থেকে কাজ করতেছে, আর পি ইনসাইড যেটা ওইটা এরকম ভেতরের দিকে থেকে বাইরের দিকে কাজ করতেছে, বুঝিও? ওইটা বাইরে থেকে ভেতরের দিকে, এটা ভেতর থেকে বাইরের দিকে কাজ করতেছে। এবার আসো একটু বুঝতে হবে, বাকি যে চাপটা আছে ওইটা ছিল পৃষ্ঠটানজনিত চাপ, যেটা ওই তরলের কোথায় কাজ করতো? পৃষ্ঠে কাজ করতো। আচ্ছা, তরলের পৃষ্ঠ মানে দেখো তো, আমি যদি ওই কুমড়াটার কথা চিন্তা করি একটু, বা তরমুজটার কথা চিন্তা করি, আমরা জানি পৃষ্ঠটান সবসময় কি করে? একদম পৃষ্ঠের দৈর্ঘ্যের মধ্যে কাজ করে। তাহলে আসলে তো এটা যদি পৃষ্ঠ হয়, পৃষ্ঠের সব জায়গায় কাজ করবে না, কিন্তু পুরা ফ্ল্যাট সারফেসটার মধ্যে কাজ করবে না, ও শুধু দৈর্ঘ্যগুলোর মধ্যে কাজ করবে, কারণ পৃষ্ঠটান কাজ করে শুধু দৈর্ঘ্যের দিকে। এবার আসো, বাইরে থেকে ভেতরের দিকে কাজ করতেছিল বাইরের চাপ, তাহলে ও কাজ করবে বাইরে থেকে ভেতরের দিকে, কারণ ও চাই ভেতরের দিকে ওকে কি করে রাখতে? সংকুচিত করে রাখতে। তাহলে ও ভেতরের দিকে কাজ করবে। সিস্টেম বুঝে গেছে? এবং এই দৈর্ঘ্য বরাবর কাজ করবে। ক্লিয়ার? জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, মাস্ট যে পৃষ্ঠটান কোথায় কাজ করে? দৈর্ঘ্য বরাবর কাজ করে। তাহলে দৈর্ঘ্য বরাবর এই অংশটায় কাজ করবে, ও কিন্তু এই ভেতরের সারফেসটাতে কাজ করবে না। তাহলে ওইটাকে নাম দিছি আমরা পৃষ্ঠটানজনিত চাপ পিটি। এবার একটু আসো, তাহলে আমরা লিখতে পারি যে এই অবস্থায়, এখন আপাতত অবস্থায় এই জিনিসটা একদম কিসে আসে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা আছে মানে সবগুলা চাপ মিলে যে বলটা ক্রিয়েট করছে ওটা সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি বাহ্যিক বল যেদিকে কাজ করতেছে বাইরে থেকে ভেতরের দিকে, পৃষ্ঠটানও কাজ করতেছে বাইরে থেকে ভেতরের দিকে কাজ করে সবসময়। তাহলে পৃষ্ঠটানজনিত বল এই দুজন কাজ করতেছে বাইরে থেকে ভেতরের দিকে, আর তরলের অভ্যন্তরীণ বা বুদবুদের অভ্যন্তরীণ যে চাপ আছে ওইটা কাজ করতেছে ভেতর থেকে বাইরের দিকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু অভ্যন্তরীণ বল মানে অভ্যন্তরীণ চাপের জন্য যে বলটা সৃষ্টি হয়েছে ওইটা। এই জন্যই ওরা কিসে আছে? সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় থাকলে কথা কি বোঝা গেছে? যে বাহ্যিক চাপের কারণে যে বলটা আছে ওটাকে পি আউটসাইড নাম দিছি, অভ্যন্তরীণ যে বলটা আছে অভ্যন্তরীণ চাপের জন্য অর্থাৎ পি ইনসাইডের জন্য যে বলটা আছে ওইটাকে এটা দিলাম, আর পৃষ্ঠটানজনিত বল এই যে পিটি নাম দিছি। এবার একটু খেয়াল করবা, তাহলে আমরা লিখতে পারি ইজিলি যে বাহ্যিক বল। আচ্ছা, আমাদের কাছে তো চাপ আছে, বল নাই। আচ্ছা, চাপ থেকে বল পি ইকুয়াল টু এফ বাই এ, চাপ আর বলের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এফ ইকুয়াল টু কি আসবে? পি ইন্টু কি আসবে? এ, ক্ষেত্রফল। তাহলে একটু খেয়াল করবা তো, আমরা বাহ্যিক চাপ হচ্ছে পি আউটসাইড ইন্টু এ অর্থাৎ ক্ষেত্রফল। দেখো তো ও কতটুকু ক্ষেত্রফলে কাজ করতেছে, এটা একটু খুব বেশি ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আমি আবার একটু আঁকি এই জিনিসটা, এরকম আছে, এই পাশ দিয়ে ওর পৃষ্ঠটা আছে, সমস্যা নেই, ঠিক আছে? এবার একটু আসো। আচ্ছা, জাস্ট একটা বলের কথা চিন্তা করো এই পাশ থেকে, একটা চাপের কথা চিন্তা করো এই পাশ থেকে, মানে বলের কথা চিন্তা করো। এবার একটু বুঝতে হবে জিনিসটা। আচ্ছা, এই বলটা যেহেতু বাইরে থেকে ভেতরের দিকে কাজ করতেছে, তো আমরা এরকম রেখাটা এদিকে আনলাম। এবার একটু খেয়াল করবা। আচ্ছা, ওর উপাংশটাকে আমরা একটা অনুভূমিক উপাংশে ভাগ করলাম, ওর বলটাকে, এবং একটা উলম্ব উপাংশে ভাগ করলাম। সেম এই বলটা যেটা আছে ওকেও আমরা একটা অনুভূমিক উপাংশে ভাগ করলাম, ওকে একটা উলম্ব উপাংশে ভাগ করলাম। বুঝিও আবার খেয়াল করো, আমাদের যে বলটা আছে মানে বাহ্যিক চাপের জন্য যে বলটা আছে ওকে আমরা একটা অনুভূমিক উপাংশে ভাগ করছি, একটা উলম্বতে ভাগ করছি। সেম এই জায়গাটাকেও একটা কি করছি? অনুভূমিক উপাংশে ভাগ করছি, একটা উলম্ব উপাংশে ভাগ করছি। তাহলে আর এদের অস্তিত্ব দরকার নাই, অনুভূমিক আর উলম্ব চিন্তা করলে হচ্ছে। এরকম প্রত্যেকটা বল অনুভূমিক আর উলম্বতে ভাগ করছি। এবার একটু খেয়াল করো তো, এই যে উলম্ব উপাংশগুলো আছে ওদেরকে খেয়াল করতো এ বিপরীত দিকে, তাহলে একজন আরেকজনকে কি করে দিবে? নাকচ। এদিকে যদি আরেকটাও থাকতো ওরও অনুভূমিক, এরও উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ, দেখো তো উলম্বটা এই বরাবর যে থাকতো ওরা একজন আরেকজনকে কি করে দিচ্ছে? নাকচ। কিন্তু অনুভূমিক যে উপাংশগুলো আছে, এই যে অনুভূমিক যে উপাংশগুলো আছে ওগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আমাদের যে বাহ্যিক চাপের কারণে যে বলটা সৃষ্টি হবে ওইটার কোনো অনুভূমিক উপাংশ থাকবে না, ওইটা শুধু উলম্ব বরাবর, ওটা কোনো উলম্ব বরাবর উপাংশগুলো থাকবে না, অনুভূমিক বরাবর উপাংশ থাকবে, অর্থাৎ অনুভূমিক বরাবর। তাহলে একটু খেয়াল করো তো, আমাদের এই জিনিসটার কথা একটু চিন্তা করো তো, এটা মনে করো ওই যে তরমুজটা, তাহলে তরমুজটা এরকম করে একটা পৃষ্ঠ আছে, ওর চারপাশে এরকম গোলাকার পৃষ্ঠ, এরকম একটা গোল এই পৃষ্ঠটা। তাহলে চারপাশ থেকে যে চাপগুলো কাজ করতেছে ওরা চারপাশ থেকে এরকম করে বাঁকা বাঁকা হয়ে, কিন্তু ওদের উলম্ব বরাবর কোনো চাপ আসতেছে না, ওদের শুধু কোন বরাবর চাপ আসতেছে? এরকম অনুভূমিক বরাবর। তাহলে আমরা বুঝলাম এই জায়গার মধ্যে যে চাপটা সৃষ্টি হবে ওইটা শুধু এই যে পৃষ্ঠটা আছে ওর সাথে এরকম করে যাবে, এরকম করে একটা চাপ প্রয়োগ করবে। তাহলে ওর কতটুকু ক্ষেত্রফলে চাপটা খাচ্ছে দেখো তো, এই বুদবুদের ব্যাসার্ধ যদি আর হয়, এই যে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে আর হয় এটা, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে? পাই আর স্কোয়ার। সিম্পল, জিনিসটা বুঝে গেছে? বুঝিও
অনুভূমিক যে উপাংশগুলো আছে ওগুলোই কিন্তু বল প্রয়োগ করতেছে, উলম্বগুলো পরস্পরকে কি করে দিচ্ছে, নাকচ করে দিচ্ছে। ফলে বুঝলাম আমরা যে চাপটা কাজ হবে ওইটা শুধু অনুভূমিক বরাবর কাজ হবে। তাহলে যে ক্ষেত্রফলে পি আউটসাইড কাজ করবে ওইটা শুধুমাত্র ওর অনুভূমিক উপাংশের জন্য কাজ হবে। জিনিসটাই বুঝে গেছে? বুঝিও পুরা ক্ষেত্রফলে কিন্তু ও কাজ করতে পারতেছে না, ও শুধু কাজ করতে পারতেছে অনুভূমিক বরাবর। এই জন্য আমরা বুদবুদের মনে হইতে পারে যে বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², তাহলে অর্ধেকের ক্ষেত্রফল তো কত আসার কথা, 2πr² আসার কথা। কিন্তু আমরা দেখছি ওর অনুভূমিক বরাবর যে উপাংশ আছে ওরাই কাজ করতেছে, উলম্ব কাজ করতেছে না। এই জন্য আসলে অর্ধেক হয়ে গেছে জিনিসটা, এই যে অর্ধেক বরাবর শুধু অনুভূমিক বরাবর কাজ করতেছে। তাহলে পি আউট ইন্টু কি πr², প্লাস বুঝতে হবে এই জিনিসটা যে অনুভূমিক বরাবর কাজ করতেছে, এই জন্য আমরা এইটুকু অংশের ক্ষেত্রফলটা নিয়েছি πr²। পৃষ্ঠটানজনিত বল। আচ্ছা, পৃষ্ঠটানজনিত বলের সূত্র কি? আমরা জানি পৃষ্ঠটানজনিত বলের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু এফ বাই এল। তাহলে এফ ইকুয়াল টু আসতে তো টি ইন্টু এল, এগুলো পড়ে আসছি আমরা। তাহলে আসো টি ইন্টু এল, এল মানে দৈর্ঘ্য। দেখো তো ও কতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছিল, ও এই এতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছিল, অর্থাৎ সাইডগুলোতে যে বৃত্তাকার অংশটা আছে ওটা সাইডগুলোতে কাজ করতেছিল। তাহলে ওই বৃত্তের অংশের কিসের সমান হবে? পরিধির সমান, সিম্পল কনসেপ্ট। তাহলে আসবে টি ইন্টু পরিধির মান কত, যেহেতু আর ব্যাসার্ধ, সো পরিধি আসবে কত, 2πr। আচ্ছা, বড় হাতের আর দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়, বড় হাতের আর ইকুয়াল টু অভ্যন্তরীণ বল। আচ্ছা, অভ্যন্তরীণ বলটা দেখো তো, এটা সিম্পল বোঝা যাচ্ছে। অভ্যন্তরীণ বলটাও কাজ করতেছে এই যে সারফেসটা আছে, গোলাকার যে সারফেসটা আছে ওর বরাবর এইদিকে কাজ করতেছে। কোন দিক থেকে? ভেতর থেকে বাইরের দিকে। তাহলে ওর ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আসবে ওইটাও আসবে কি দেখো তো, ওর ক্ষেত্রে যে অভ্যন্তরীণ বল আসবে ওইটা আসবে এফ ইকুয়াল টু পি ইন্টু ক্ষেত্রফল। তাহলে পি অভ্যন্তরীণ চাপের মান হচ্ছে পি ইনসাইড ইন্টু ক্ষেত্রফল। ওর ক্ষেত্রে কতটুকু ক্ষেত্রফল কাজ করতেছে, এই যে ও এতটুকু জায়গায় জুড়ে কাজ করতেছে, এই যে এরকম পুরা এতটুকু ক্ষেত্রফলের জায়গায় কাজ করতেছে, এতটুকু পৃষ্ঠে কাজ করতেছে। তাহলে ওর ক্ষেত্রে ক্ষেত্রফলের মান কত আসবে? সেম ওই বৃত্তাকার অংশটার কিসের সমান? ক্ষেত্রফলের সমান। তাহলে একটু আসো তো, আমরা সব জায়গা থেকে একটা করে আর কাটতে পারি, একটা করে পাই কাটতে পারি, যে পাই পাই পাই, একটা করে আর কাটা যাবে। তাহলে কি আসতেছে? পি আউট সাইড ইন্টু আর প্লাস টি ইন্টু 2 ইকুয়াল টু পি ইনসাইড ইন্টু শুধু একটা আর থাকতেছে। এবার আসলে ওইটাকে ওই পাশে নিয়ে যায়, আরটা কমন চলে যাবে। তাহলে আসবে কি, আর কমন নিলে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড ইকুয়াল টু আসবে কি 2t। তাহলে এই জায়গা থেকে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড সমান আমরা কি পাচ্ছি? 2t ডিভাইড বাই কি পাচ্ছি? আর। আচ্ছা, পি ইনসাইড মাইনাস পি আউটসাইড মানে আমাদের অতিরিক্ত চাপটা, এটাকে আমরা কিও লিখতে পারি, ডেল পি দিয়েও লিখতে পারি। তাহলে ডেল পি সমান আসবে, বা পি ইনসাইড মাইনাস পি আউটসাইড সমান আসবে 2t বাই আর। এটাই হচ্ছে আমাদের বুদবুদের অতিরিক্ত চাপের সূত্র, বুদবুদের অতিরিক্ত চাপ। অর্থাৎ ঘটনাটা কি আসলো, যে ইনসাইডের চাপটা আউটসাইডের চাপ চেয়ে সবসময় 2t বাই আর পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে একটু আসো তো, এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রুফটা বুঝে গেলে এটা একটু খেয়াল করবে এবার। আচ্ছা, একটু আসি। মনে করো আমাদের কাছে একটা পানির বুদবুদ আছে, এবার এই পানির বুদবুদের ক্ষেত্রে বাহ্যিক যে চাপটা আছে ওইটাকে পি নট মনে করছি, মানে পি আউটসাইডের চাপটা যেটা আছে ওইটা হচ্ছে মনে করো কিসের চাপ, ওইটা মনে করো হচ্ছে অ্যাটমসফিয়ারিক চাপ, পি অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, পি অ্যাটমসফিয়ারিক চাপ। এবার আসো, ওর ওপর চারপাশ থেকে পি অ্যাটমসফিয়ারিক চাপটা ক্রিয়া করতেছে। ভেতরের চাপটা কত হবে? আমরা জানি বাইরের চাপের থেকে ভেতরের চাপ, এই যে ভেতরের চাপ থেকে বাইরের চাপ বিয়োগ করলে 2t বাই আর। তাহলে বুঝা গেল বাইরের চাপের থেকে ভেতরের চাপ 2t বাই আর পরিমাণ বেশি। তাহলে ভেতরের চাপকে আমরা কি লিখতে পারি? পি অ্যাটমসফিয়ারের সাথে 2t বাই আর যোগ করলেই হয়ে যাচ্ছে। বুঝে গেছে জিনিসটা? বুঝিও আবার, বাইরের চাপটা থেকে ভেতরের চাপটা 2t বাই আর পরিমাণ বেশি। এই যে ভেতরের চাপটা বাইরের চাপ থেকে 2t বাই আর পরিমাণ বেশি। তাহলে বাইরের চাপ যদি বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে ভেতরের চাপ হবে জাস্ট বাইরের যে চাপ আছে প্লাস 2t বাই আর, এটাই হবে পি ইনসাইডের চাপের সমান। সিস্টেম বুঝা গেছে? অথবা আমরা আরেকটা কথা বলছিলাম, এটাকে যদি আমরা একটা উত্তল পৃষ্ঠ চিন্তা করি, এই যে পৃষ্ঠটাকে চিন্তা করি, তাহলে উত্তল পাশের চাপ যা হবে অবতল পাশের চাপ হবে জাস্ট ওর সাথে কি যোগ হবে? 2t বাই আর পরিমাণ চাপ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো বুঝে গেলে এবার আমরা পড়বো হচ্ছে সাবানের বুদবুদের ক্ষেত্রে চাপের কাহিনী। তাহলে আমরা কি পাইছিলাম, যে পানি বা তরলের বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপের মান আসবে কত? যে 2t বাই আর পরিমাণ বেশি, অর্থাৎ বাইরের পৃষ্ঠের চাপ যাই হোক ভেতরের চাপটা সবসময় এতটুকু বেশি হবে, এই যে পি আউটসাইড মাইনাস পি ইনসাইড। আচ্ছা, এটা আমরা বুঝছি। এবার আসো, আমরা এবার পড়বো হচ্ছে সাবানের বুদবুদের ক্ষেত্রে, সাবানের বুদবুদ। আচ্ছা, সাবানের বুদবুদের স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। আমরা বলছিলাম যখন আমরা পৃষ্ঠটানের ক্লাসগুলো করছিলাম যে সাবানের বুদবুদে সবসময় কয়টা পৃষ্ঠ থাকবে? 2টা পৃষ্ঠ। কারণ সাবানের বুদবুদের তুলনামূলক অন্যান্য তরলের বুদবুদের চেয়ে কি হয়? পুরু হয়।
তাহলে আসো সাবানের বুদবুদের কথা যদি আমরা ভাবি তাহলে ওর একটা পৃষ্ঠ থাকবে না, ওর দুইটা পৃষ্ঠ থাকবে। তাহলে একটা পৃষ্ঠ যদি এরকম হয় আরেকটা পৃষ্ঠ খুব সংস্পর্শে থাকবে। তো আমরা একটু সুবিধার জন্য একটু দূর করে রাখছি, মনে করে একটু দূরে করে রাখছি। কিন্তু মাথা রাখতে হবে দুইটা পৃষ্ঠই অনেক বেশি কি হবে, সন্নিকটে থাকবে, খুব বেশি কাছাকাছি থাকে। ঠিক আছে, আমরা একটু দূর করে রাখছি। তাহলে একটু বুঝিও তো, আমাদের এটা যদি এটার বাইরের অংশ, তাহলে বাইরের পাশ থেকে একটা চাপ কাজ করতেছে, ওইটাকে আমরা পি আউটসাইড বললাম। তাহলে একটু খেয়াল করো তো, ওর ক্ষেত্রে যদি দুইটা পৃষ্ঠ হয় তাহলে আমরা একটা উত্তল পাশ থেকে অবতল পাশে চলে আসছি, পৃষ্ঠের চাপটা কতটুকু বেড়ে যাবে, 2t/r। তাহলে এই চাপটা বেড়ে যাবে পি আউটসাইডের সাথে 2t/r পরিমাণ বেড়ে যাবে। ঠিক না, দেখো তো এই পাশ থেকে এই পাশে আসছি, এই যে উত্তল পাশ, ওই পাশটা উত্তল পাশ, উত্তল থেকে অবতল পাশে চলে আসছি, 2t/r পরিমাণ বেড়ে গেছে। বা তরলের ভেতরে চলে আসলে 2t/r পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। আচ্ছা, এই অংশ থেকে আবার আরেকটা স্তর ভিতরে ঢুকতেছি আমরা, তাহলে কয়টা স্তর ভিতরে ঢুকতে হচ্ছে, দুইটা স্তর। তাহলে দুইটা স্তর ভেতরে ঢুকে গেলে এই জায়গায় চাপটা কি হবে, ওর বাইরের চাপের চেয়ে আরো 2t/r বেশি। বুঝো, এই স্তরের বাইরের অংশ হচ্ছে এটা, ভেতরের অংশ হচ্ছে এই যে এটা। তাহলে এই যে ভেতরের অংশটা, বাইরের থেকে ভেতরের চাপটা 2t/r পরিমাণ বেশি। এবার আসো, এই যে স্তর আছে ওর ক্ষেত্রে বাইরের স্তর এটা, ভেতরের স্তর এটা। তাহলে বাইরের অংশের যে চাপ থাকে ওইটার চেয়ে ভেতরের অংশের চাপ আরো কত বেশি হয়, 2t/r পরিমাণ। তাহলে ভেতরের অংশের চাপটা ওর বাইরের অংশ, ওর বাইরের অংশ মানে এই যে এই অংশটা, ওর বাইরের অংশের চাপ এটা। তাহলে লিখে রাখলাম পি আউট প্লাস 2t/r, এটা ওর বাইরের অংশের চাপ। ওই বাইরের অংশের চাপের সাথে আরো ভেতরের অংশ ঢুকলে আরো কতটুকু চাপ বাড়ে, 2t/r। তাহলে আরো বেড়ে গেল 2t/r। তাহলে ভেতরের একদম চাপটা কত আসতেছে, পি আউটসাইড চলে আসতেছে যে প্লাস 4t/r। তাহলে একদম যে ইনসাইডের চাপটা আছে ওটা কি আসতেছে, পি ইনসাইড সমান 4 ইকুয়াল টু পি আউট প্লাস 4t/r। তাহলে আসবে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড সমান 4t/r। প্রুফও করতে পারি আমরা কিভাবে, এবার যখন আমরা প্রুফটা করতে যাব তখন আমাদের ক্ষেত্রফল কয়টা আসবে বুঝিও। আগে একটা ক্ষেত্রফল ছিল এই জন্য পাই আর স্কোয়ার, এবার দুইটা ক্ষেত্রফল আসবে, তাহলে কি হবে 2πr স্কোয়ার। এই জন্য একটা এক্সট্রা করে কি রয়ে যাবে আমাদের কাছে, 2 রয়ে যাবে। তাহলে একটু আসো তো এই জায়গার মধ্যে যদি একটু খেয়াল করতে চাই আমরা, তাহলে কি আসতেছে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড, মানে এটাই আমাদের অতিরিক্ত চাপ 40/r। এটা শুধু এবং শুধুমাত্র কিসের জন্য, সাবানের বুদবুদ। অন্য কোনো বুদবুদের ক্ষেত্রে এই সূত্র মানবে না, শুধুমাত্র সাবানের বুদবুদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ওর ক্ষেত্রে অতিরিক্ত চাপের মান 4t/r, আর অন্যান্য যে কোনো তরল বা পানির তরলের ক্ষেত্রে ওর ক্ষেত্রে অতিরিক্ত চাপ হবে কত, 2t/r। ওর ক্ষেত্রে কেন বেশি, ওই যে এক স্তর ভেতরে ঢুকছি 2t/r বাড়ছে, আর এক স্তর ভেতরে ঢুকছি আরো 2t/r আসছে। তাহলে কত 2t/r বাড়বে, 4t/r বাড়বে। তাহলে 4t/r বাড়ছে। এই জন্য আমাদের সাবানের বুদবুদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে বাইরের চাপ থেকে ভেতরের চাপ 4t/r পরিমাণ বেশি। এবার আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি। তাহলে প্রথম ম্যাথটাতে চলে আসি। প্রথম ম্যাথটা হচ্ছে এমসিকিউ লেভেলের ম্যাথ, খুব বেশি আসে, একটু খেয়াল করবো, এমসিকিউতে খুব বেশি আসে এগুলো। তাহলে আমাদের কাছে একটা বুদবুদ আছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 মিলিমিটার। কিসের বুদবুদ বলে দেওয়া নাই, আমাদেরকে দুইটা পৃষ্ঠটান দেওয়া আছে, একটা পানির আর একটা হচ্ছে কিসের, সোপ মানে হচ্ছে সাবানের। এবার আসো, বলছে অভ্যন্তর অতিরিক্ত চাপ কত হবে যখন বুদবুদটি পানির এবং বুদবুদটি কিসের, সাবানের। তাহলে আসো প্রথমে খেয়াল করি, বুদবুদটি যদি পানির হয় তাহলে পানির ক্ষেত্রে অতিরিক্ত চাপের সূত্র আমরা পড়ে আসছি ডেল পি সমান 2t/r, সিম্পল। তাহলে আসো, যখন বুদবুদটি পানির তখন ওর পৃষ্ঠটা গঠিত কি নিয়ে, পানি নিয়ে। সো পৃষ্ঠটা যেটা নিয়ে গঠিত ওর কি বসাইতে হবে, পৃষ্ঠটান বসাইতে হবে। এই জন্য পানির পৃষ্ঠটান বসাবো। তো পানির পৃষ্ঠটান 2 ইন্টু পানির পৃষ্ঠটানের মান আমাদেরকে দেওয়া আছে 72 ইন্টু 10⁻³ ডিভাইড বাই আর। আর মানে কি আমাদের ব্যাসার্ধটা, ওর ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 মিলিমিটার। তাহলে মিটারে নিয়ে বসাবো 5 ইন্টু 10⁻³ মিটার। তাহলে যতটুকু আসবে ওইটাই ওর মধ্যে অতিরিক্ত চাপ, চাপের একক কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, দেখা গেছে খুবই সিম্পল। এবার চলে আসি 2 নাম্বার বলছি বুদবুদটি যদি সাবানের হয়। আচ্ছা, বুদবুদ যদি সাবানের হয় তাহলে ওর ক্ষেত্রে অতিরিক্ত চাপের সূত্র আমরা পড়ছি কি, সাবানের ক্ষেত্রে হচ্ছে 4t/r দ্বিগুণ 4t/r। তাহলে আসো তো 4t/r হলে এবার পৃষ্ঠটা কি দিয়ে তৈরি, সাবান পানি দিয়ে তৈরি। তাহলে পৃষ্ঠটা সাবান পানি দিয়ে তৈরি হলে পৃষ্ঠটানটাও আসবে কার, সাবান পানির। তাহলে ওই ক্ষেত্রে আসবে কি টি সোপ আসবে, এস দিয়ে লিখলাম। তাহলে 4 ইন্টু সোপের কত 0.45 দিলাম, 0.45 ডিভাইড ব্যাসার্ধ, সেম ব্যাসার্ধ 5 মিলিমিটার। সো এটাকে আমরা মিটার নিয়ে যাব 5 ইন্টু 10⁻³ মিটার, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট করলে যে মানটা আসবে ওগুলাই আমাদের কি হবে, অ্যান্সার হবে। এগুলাই ডিরেক্ট এমসিকিউতে আসে, খুবই ইজি একটা ম্যাথ। জাস্ট তোমাকে সূত্রটা আসলে জানতে হবে যে পানির বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত চাপ 2t/r, সাবানের বুদবুদের ক্ষেত্রে অতিরিক্ত চাপ 4t/r। তাহলে চলে আসি পরবর্তী ম্যাথের মধ্যে। তাহলে পরবর্তী ম্যাথটাতে চলে আসি। পরবর্তী ম্যাথে কি বলা আছে, বলা আছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সাবান পানির বুদবুদ সমষ্ণ প্রক্রিয়ায় মিলিত হলে সৃষ্ট বুদবুদের ব্যাসার্ধ কত হবে। কিরকম কাহিনীটা, একটা বুদবুদ আছে আমাদের 3 সেন্টিমিটার ব্যাসার্ধের,
আরেকটা বুদবুদ আছে আমাদের 4 সেন্টিমিটার ব্যাসার্ধের। বলা আছে এরা দুইজন মিলিত হয়েছে কি প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়, বয়েলের সূত্র, ঠিক না? সমষ্ণ প্রক্রিয়া মানে আমরা কার সূত্র ইউজ করতে হবে? বয়েলের সূত্র। তাহলে বলছে পরবর্তী যে ব্যাসার্ধ হবে ওই ব্যাসার্ধের মানটা কত। তাহলে একটু আসো, এইটার ক্ষেত্রে ব্যাসার্ধটা R1 মনে করে নিছি, ওর ক্ষেত্রে ব্যাসার্ধটা R2 মনে করে নিছি। ও যেহেতু বড় বুদবুদ ক্রিয়েট করবে ক্যাপিটাল R ধরে নিছি। এবার আসো, সমষ্ণ প্রক্রিয়া বলার সাথে সাথে আমি বুঝতেছি যে পিভি এর মান কনস্ট্যান্ট থাকবে। সমষ্ণ প্রক্রিয়া মানে পিভি এর মান কি থাকে? কনস্ট্যান্ট। অর্থাৎ আগের পি ইন্টু ভি, অর্থাৎ আগের চাপ ইন্টু আয়তন এবং পরের চাপ ইন্টু আয়তনের মান কি আসবে? সমান আসবে। তাহলে আগের চাপ ইন্টু আয়তন, আগের অবস্থায় দুইটা চাপ ইন্টু আয়তন আছে, তাহলে এটা হচ্ছে প্রথমটা। তাহলে প্রথমটার ক্ষেত্রে চাপ ধরছি P1 V1, আয়তন ধরছি V1। পরেরটার ক্ষেত্রে চাপ ধরছি P2 V2। দুইজন ছিল আগে, এই জন্য P1 V1 প্লাস P2 V2। কিন্তু পরে কয়জন আছে? শুধুমাত্র একজন আছে, সো ইকুয়ালটা আসবে PV। সিস্টেম বুঝা গেছে? এবার আসো, তাহলে প্রথম বুদবুদের ক্ষেত্রে চাপের মান কত আসবে? প্রথম বুদবুদের ক্ষেত্রে চাপের মান আসবে হচ্ছে, যেহেতু এটা একটা বুদবুদ, ওর ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে একটা চাপ কাজ করতেছে, বাইরের দিক থেকে, ভেতরের দিক থেকে একটা চাপ কাজ করতেছে। এক্সট্রা ভেতর থেকে চাপ আছে কতটুকু? যেহেতু এটা কিসের বুদবুদ? সাবান পানির বুদবুদ, এক্সট্রা চাপ কাজ করতেছে 40/R পরিমাণ। এইটুকু চাপই ওর উপর কি করতেছে? অ্যাক্টিভভাবে কাজ করতেছে, কারণ বাইরের চাপ আর ভেতরের চাপ মিলে এক্সট্রা এতটুকু চাপ ওর উপর কাজ করতেছে। সো যেহেতু এটা প্রথম বুদবুদ, ওর ক্ষেত্রে ব্যাসার্ধ মনে করেছে R1, স্মল r1 লিখলাম, ইন্টু V1। আচ্ছা দেখো তো ওর ক্ষেত্রে V কত হবে? যেহেতু এটা একটা গোলক, সাবানের বুদবুদ মানে একটা গোলক, ওর ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3πr1³। কোনো সমস্যা? প্লাস P2, P2 হচ্ছে কোথায়? দ্বিতীয় বুদবুদটার, এই যে দ্বিতীয় বুদবুদ, দ্বিতীয় বুদবুদটাও সাবান পানির বুদবুদ, ওর ক্ষেত্রেও কতটুকু চাপ? 40/r, ওর ক্ষেত্রে ব্যাসার্ধ কত? R2 ইন্টু V2, ওর ক্ষেত্রে আয়তন কত হবে? যেহেতু গোলক 4/3πr2³ ইকুয়াল টু, ওর ক্ষেত্রে বড় গোলক, ওর ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা জানি না, তাহলে আর ধরে নিয়েছিলাম, তাহলে ও তো সাবান পানির বুদবুদি 40/r ইন্টু ওর ক্ষেত্রে আয়তন কত হবে? যেহেতু ব্যাসার্ধ আর 4/3πR³। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রে এই কাহিনীটা আসবে। এবার আসো, যেহেতু ইন টোটাল কাটাকাটি করবো আমরা, তাহলে আসো প্রথমে হচ্ছে 40 সব কেটে দেবেন, এই পাশের 40 আর ওই পাশের 40 কাটা যাবে, 4/3π কাটা যাবে। তাহলে এই পাশে দেখো তো আবার R1 ইয়া আকার আছে, ঠিক না? কাটাকাটি যাবে, এই জায়গায় আসবে শুধুমাত্র R1² প্লাস এই জায়গায় আসবে শুধুমাত্র R2² ইকুয়াল টু ওই পাশে R³ আর R কাটা গেলে ওই পাশে আসবে শুধু R²। তাহলে আসতেছে R সমান √R1² প্লাস R2²। কোয়াইট সিম্পল, মানে একদম সিম্পল অবস্থাতে চলে আসছে এটা। তাহলে R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা ডিরেক্ট কি বসাতে পারি? সেন্টিমিটার বসালে এটাও সেন্টিমিটারে আসবে। তাহলে 3² প্লাস 4², তাহলে কত আসবে? 16 আর 9 25, মানে 5 সেন্টিমিটার আসবে। সিস্টেম বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের যে বড় বুদবুদটা ক্রিয়েট হবে ওর ব্যাসার্ধ। ভুলেও কিন্তু 3 4 7 বসাই দিও না, ঠিক আছে? এই সূত্রের মাধ্যমে করতে পারবো আমরা। যদি 3 4টাও থাকে তাহলে সেম সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারবো? সলভ করতে পারবো। তাহলে পরবর্তী ম্যাথটাতে চলে আসি। পরবর্তীটাকে আসলে ম্যাথ না বলে মানে একটা অনুধাবনমূলক কোশ্চেনও বলতে পারো। আমাদের কাছে একটা ছোট বুদবুদ আছে, একটা বড় বুদবুদ আছে, ওরা একটা নলের মাধ্যমে কানেক্টেড আছে। বলা হয়েছে বায়ু কোন দিক থেকে কোন দিকে কি হবে? প্রবাহিত হবে। তো আমাদের এই জায়গায় একটা কি আছে? একটা কল আছে যেটা যে আটকানো ছিল, সুইচ ছিল। তাহলে এটা খুলে দিলে কোন দিক থেকে কোন দিকে বায়ুটা কি হবে? প্রবাহিত হবে। তাহলে প্রথমে মনে হতে পারে বায়ু বেশি আছে, বেশি থেকে কম দিকে যাবে, ঠিক আছে? এত দ্রুত কিছু গেস করে ফেলা ঠিক না। তাহলে প্রথম এই ক্ষেত্রে আসি। আচ্ছা, এই ক্ষেত্রে চাপ কতটুকু? 1 নম্বরের ক্ষেত্রে চাপ আসবে, আমরা জানি এক্সেস যে চাপটা আছে ওইটার মান হবে, যেহেতু সাবান বুদবুদ বা পানির বুদবুদ হোক যাই হোক, আমরা পানির বুদবুদ মনে করে নিই 2T/R মনে করে নিচ্ছি। আচ্ছা, ওর ক্ষেত্রে 1 নাম্বার ব্যাসার্ধ ধরলাম R1। 2 নাম্বার যেটা আসবে ওর ক্ষেত্রে আসবে হচ্ছে 2T/R2। আচ্ছা, একটু খেয়াল করো, চাপের মানটা আমরা দেখতেছি, চাপের মানটা 2T/R, দ্যাট ইজ ব্যাসার্ধের কি আসবে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার ক্ষেত্রে ব্যাসার্ধটা বেশি ওর ক্ষেত্রে চাপটা হবে কি? কম। তাহলে আর বেশি, পি হবে কম, আর কম, পি হবে বেশি। অর্থাৎ যার ক্ষেত্রে ব্যাসার্ধটা কম হবে ওর ক্ষেত্রে চাপটা বেশি। তাহলে আমরা বুঝলাম ওর ক্ষেত্রে ব্যাসার্ধ কম, ওর ক্ষেত্রে চাপ হবে কি? বেশি। সিম্পল, ওর ক্ষেত্রে চাপ আসবে বেশি, ব্যাসার্ধ কম মানে চাপ বেশি, ওর ক্ষেত্রে চাপ আসবে কি? কম। তাহলে এটা হচ্ছে বেশি চাপ, তাহলে এটা হচ্ছে উচ্চ চাপের অঞ্চল, ঠিক না? এটা উচ্চ চাপ, এটা নিম্ন চাপের অঞ্চল। আমরা জানি সবসময় বায়ু কোন পাশ থেকে কোন পাশে প্রবাহিত হয়, উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে কি হইতে থাকে? প্রবাহিত হতে থাকে। তাহলে তুমি কখনোই বেশি বায়ু আছে বলে এই পাশ থেকে ওই পাশে বায়ু যাবে না, বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যায়। তাহলে এটা উচ্চ চাপ, এটা নিম্ন চাপ। সো আমরা বুঝলাম উচ্চ চাপের প্রথম বুদবুদ থেকে বা ছোট বুদবুদ থেকে
বুদবুদ থেকে নিম্নচাপের দ্বিতীয় বুদবুদে পর্যন্ত বুদবুদে বায়ু প্রবাহিত হবে। দ্বিতীয় বুদবুদে বায়ু প্রবাহিত হবে। ক্লিয়ার জিনিসটা, যে এই জায়গার মধ্যে উচ্চচাপ, এই জায়গায় নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপে দিয়ে কি হবে, প্রবাহিত হবে। এগুলো নর্মালি এমসিকিউতে আসে যে 1 থেকে 2, 2 থেকে 1 না, বা প্রবাহিত হবে না। সো এই কথাগুলো মাথায় রাখতে হবে যে বায়ু বেশি আছে বলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে না, কি হবে, এখান থেকে আস্তে আস্তে বায়ু যাইতে যেতে এটা একদম কি হয়ে যাবে, চুপসে যাবে। মানে চুপসে যাওয়ার আগ পর্যন্ত এই পাশে কি হইতে থাকবে, বায়ুটা যাইতে থাকবে। ক্লিয়ার জিনিসটা? ওকে, এই ছিল আমাদের 3 নাম্বার মানে কোশ্চেনটা। এরপরের ম্যাথে 4 নাম্বার ম্যাথটাতে চলে আসি। 4 নাম্বার ম্যাথটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা, একটু অড লাগতে পারে ম্যাথটা, কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং। আসি, মনে করো আমাদের কাছে হচ্ছে একটা পাত্র আছে, যেই পাত্রের মধ্যে পারদ আছে। ওই পারদটার ঘনত্ব আমাদেরকে দিয়ে দেওয়া আছে। বলা আছে যে এই পারদ পাতের একদম নিচে একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটার একটা ব্যাসার্ধ আছে, যেটা হচ্ছে 0.05 মিলিমিটার, অনেক ছোট্ট একটা ছিদ্র। ঠিক আছে, এখন বলা আছে যে পারদের উচ্চতা, মানে পারদটা এই যে কতটুকু উঁচু হবে, ওই উচ্চতাটুকু, পারদের উচ্চতাটুকু সর্বোচ্চ কত হলে ছিদ্র দিয়ে পারদ পড়বে না, মানে এই পারদটা এখান দিয়ে পড়বে না। আচ্ছা, বুঝিও, এই কনসেপ্টটা বুঝো তুমি। আচ্ছা, পারদ না পড়ার কারণটা কেন আসতেছে? আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে পারদগুলো আছে, ও এই পাশ দিয়ে কি প্রয়োগ করতে থাকবে, প্রেশার প্রয়োগ করতে থাকবে। কিন্তু এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটার মধ্যে কিছু পরিমাণ পারদ যখন একবার ঢুকবে, ওইটা একটা বৃত্তাকার বুদবুদ আকৃতি জিনিস ক্রিয়েট করবে না? দেখো তো, ও একটা বুদবুদ ক্রিয়েট করবে। যখনই ও একটা বুদবুদ ক্রিয়েট করছে, এই বুদবুদের মধ্যে একটা অতিরিক্ত এক্সট্রা চাপ থাকে, যেটা বাইরের দিকে কি দিবে, ওকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবে। এই যে বাইরের চারপাশে ওকে কি দেওয়া সাপোর্ট ট্রাই করবে, এই বুদবুদের চারপাশে ও বাইরের দিকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবে। তাহলে উপর থেকে যখন পারদটা ওর উপর বল প্রয়োগ করবে, পারদ, তখন ভেতর থেকে ও আবার কি প্রয়োগ করার ট্রাই করবে, মানে চাপ দিয়ে এই পারদটাকে পড়তে দিতে চাইবে না। তাহলে বলছে কতটুকু উচ্চতা পর্যন্ত এটা সাপোর্ট দিতে পারবে, কারণ তুমি যদি অনেক বেশি পারদ দাও, তখন এই জিনিসটা কি হয়ে যাবে, খুলে পড়ে যাবে, অর্থাৎ এই বুদবুদটা তখন সাপোর্ট দিতে পারবে না। তাহলে কতটুকু উচ্চতা পর্যন্ত সাপোর্ট দিতে পারবে, তাহলে বুঝিও। আমরা বুঝলাম যে পারদের এই বুদবুদটা ক্রিয়েট হওয়ার জন্য ওর এই জায়গার মধ্যে চাপ কাজ করতেছে কতটুকু। আমরা জানি এটা নর্মাল তরলের একটা বুদবুদ, সোর ক্ষেত্রে চাপের মান আসবে 2T/r। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে পারদের ইয়েটা দেওয়া হয় নাই আমাকে, পৃষ্ঠটানটা দেওয়া হয় নাই, যেটা হচ্ছে 0.85 নিউটন/মিটার। ঠিক আছে, আচ্ছা, ওর ক্ষেত্রে টি এতটুকু চাপ ও উপরের দিকে দিবে। আর পারদটা উপরের থেকে, যেহেতু এটা একটা উচ্চতার জিনিস, আমরা জানি যে কোনো তরলের এইচ গভীরতায়, কতটুকু চাপ প্রয়োগ করেও, যে কোনো তরলের এইচ গভীরতায়ও চাপ প্রয়োগ করে h/g পরিমাণ। তাহলে পারদটা উপর থেকে পড়তে চাইবে h/g বলে, ও ওকে সাপোর্ট দিতে চাইবে 2T/r পরিমাণ চাপে। তাহলে আসি, আমরা বলতে পারি যে পারদের বুদবুদের চাপ ইকুয়াল টু, যদি ওই পারদ তলের উচ্চতার চাপ, পাত্রের পারদের চাপ যদি পরস্পর সমান হয়, তাহলেও একদম লোয়েস্ট পজিশনে আছে। মানে এর চেয়ে বেশি যদি আর একটু পারদ বাড়ার সাথে সাথে কি হয়ে যাবে, ছিদ্র দিয়েও পড়ে যাবে, কারণ তখন আর ওই 2T/r পরিমাণ চাপ দিয়ে ওকে কি করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। তাহলে আসি, পারদের বুদবুদের চাপ কত, আমরা জানি ও যে কোনো নর্মাল বুদবুদের চাপই হয় 2T/r পরিমাণ। আর পাত্রের পারদটা h উচ্চতা পরিমাণ থাকলে ওর ক্ষেত্রে চাপের মান হয় h/g। তাহলে আসি তো, h এর মান কত আসবে, h সমান আসবে 2T/r/g। তাহলে 2T কত, এই যে দিয়ে দিছি আমি 0.85 ডিভাইড বাই r, ব্যাসার্ধ, এই ইয়াটার ব্যাসার্ধ কত, 0.05 মিলিমিটার, অনেক ছোট, 0.05 মিলিমিটার, 10⁻³ মিটার নিয়ে গেছি। রো ঘনত্ব দেওয়া আছে পারদের 13,600 × g 9.8। দেখছো, তাহলে এতটুকু উচ্চতা হওয়া পর্যন্ত পারদটা কি হবে না, এই ছিদ্র দিয়ে পড়বে না। যখনই এই উচ্চতাটা অতিক্রম হয়ে যাবে, সাথে সাথে এই ছিদ্র কি হয়ে যাবে, ফেটে গিয়ে ও আর চাপ দিয়ে ওকে আটকে রাখতে পারবে না, নিচের দিকে পারদগুলো কি হওয়া শুরু করবে, পড়া শুরু করবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি বলতে গেলে কিসের, বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ। এবার আমরা পড়বো হচ্ছে কৌশিক নলের অভ্যন্তরে। তাহলে চলে আসি কৌশিক নলের অভ্যন্তরের চাপ। আচ্ছা, কৌশিক নলের অভ্যন্তরের চাপের কাহিনীটা একটু যদি খেয়াল করো, খুবই সিম্পল আসলে। আচ্ছা, কৌশিক নলের অভ্যন্তরের চাপ জিনিসটা কীরকম একটু বুঝতে হবে। আমাদের মনে করো একটা কৌশিক নল আছে, একটু বড় করে আঁকছি, এটা হচ্ছে পানি। আচ্ছা, পানি মনে করে নিছি, চারপাশে পানি আছে, কৌশিক নলটাকে আমরা ডুবাইছি। তাহলে আমরা জানি কৌশিক নলটা খুবই সরু হয়, ঠিক না, খুবই চিকন হবে। তাহলে আশপাশে পানি আছে, আমরা জানি পানিটা যে বাইরে যে উচ্চতাটা আছে,
অতটুকু থাকবে না, কৈশিক নলটাতে পানিটা কিছু পরিমাণ কোন দিকে চলে আসবে, উপরের দিকে চলে আসবে। আচ্ছা আসুক, সমস্যা নেই। আচ্ছা কেন আসবে, ওই ব্যাখ্যাটা আসলে এই আমরা যে চাপের কাহিনীটা পড়ছি একটু আগে বুদবুদের ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। কিভাবে আসো তো, আচ্ছা মনে করি কৈশিক নলের মধ্যে পানিগুলো এভাবে আসে, ঠিক না, এরকম কার্ভ করে থাকবে, কারণ আমরা জানি পানিটা সবসময় এরকম কিছু পরিমাণ উঁচু হয়ে থাকে, যে দুই পাশে টান দিবে একটু উঁচু হয়ে থাকবে, এই পাশে পানিটা এরকম উঁচু হয়ে থাকবে, এই পাশে পানিটা এরকম উঁচু হয়ে থাকবে। এবার একটু খেয়াল করবা, এটা খুব বেশি ইন্টারেস্টিং। আচ্ছা ফার্স্ট অফ অল আসি, এটা যেহেতু একটা কার্ভ করে আছে, তাহলে ওকে চাইলে আমরা একটা বৃত্তের অংশ মনে করতে পারি না, এরকম একটা বৃত্তের অংশ। ও তাহলে আমরা বুঝলাম যে ও একটা বৃত্তের অংশ। ও যদি একটা বৃত্তের অংশ হয়, এই বৃত্তটাকে যদি আমরা একটা বুদবুদ চিন্তা করি, তাহলে আসলে আমরা যখন একটা বুদবুদ চিন্তা করতাম, বুদবুদের যদি এই পৃষ্ঠটার কথা চিন্তা করি, এটা একটা কি পৃষ্ঠ, বাইরের পাশটা হচ্ছে উত্তল, ভেতরের পাশটা হচ্ছে কি অবতল পৃষ্ঠ, ঠিক না, ভেতরের পাশটা অবতল অংশ, মানে অবতল অংশ, ওই পাশটা হচ্ছে উত্তল অংশ। উত্তল অংশে মানে বাইরের অংশে যে চাপটা থাকতো, বাইরের অংশের চাপ যদি এক্স হয়, ভেতরের অংশের চাপটা এক্স প্লাস 2t/r, অর্থাৎ উত্তল অংশে যে চাপটা থাকে, ভেতরের অংশের চাপটা মানে বাইরের অংশের চাপটা থেকে ভেতরের অংশেরটা 2t/r পরিমাণ বেশি হয়। তা আসলে এটা একটা গোলক, গোলক গোলকের এই জায়গাটা পুরোটা বায়ু, ঠিক না, চারপাশে পুরো বায়ু, তাহলে বায়ু হইলে এই চাপটার মান আমরা মনে করেছি পি অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে ওই বুদবুদটার কথা চিন্তা করলে, এটাকে একটা বুদবুদের অংশ মনে করলে, এটা হচ্ছে বুদবুদের ভেতরের অংশ। ভেতরের অংশ যেটা, ওইটার চাপটা হয় বেশি, বাইরের অংশের চাপটা হয় কম। কতটুকু কম হয়, এই যে ডিফারেন্সটা হচ্ছে 2t/r, তাহলে বাইরের অংশের চাপটা হবে কম, এটা যদি y হয় তাহলে এটার চাপটা হবে y মাইনাস কত, 2t/r, 2t/r পরিমাণ কি হবে, কম হবে। তো আসো, এটা যদি বুদবুদের অংশ হয় তাহলে এটার চাপটা পি অ্যাটমসফিয়ার পাইছি, তাহলে বুদবুদের বাইরে যে অংশটা আসবে এই জায়গায়, এই জায়গায় চাপটা কত হবে, পি অ্যাটমসফিয়ার থেকে 2t/r পরিমাণ কি হবে, কম। কেন কম হবে, খুবই সিম্পল, ওই যে বলছি, এটা যদি একটা উত্তল পাশ হয়, এটা হচ্ছে উত্তল পাশটা, উত্তল পাশে চাপ হয় কম, অবতল পাশে চাপ হয় কি বেশি, অর্থাৎ বুদবুদের ভেতরে চাপ হয় বেশি, বাইরে চাপ হয় কম, 2t/r পরিমাণ কম। কিন্তু এই জায়গায়ও তো কি আছে, বায়ু আছে না, বায়ু এই জায়গার মধ্যে কত চাপ দিচ্ছে, পি অ্যাটমসফিয়ার, এই জায়গার মধ্যে বায়ু কত চাপ দিচ্ছে, অ্যাটমসফিয়ার, পি অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে। তাহলে আসলে তো একই উচ্চতা বরাবর, এই যে এটা হচ্ছে একই তরলের উচ্চতা, একই তরলের উচ্চতার মধ্যে কখনোই কি থাকতে পারে না, ভিন্ন চাপ থাকতে পারে না। যেখানে আমরা দেখলাম এই জায়গার মধ্যে চাপটা হয়ে গেছে নিম্নচাপ, এই জায়গার মধ্যে চাপ হয়ে গেছে উচ্চচাপ। তাহলে আমরা জানি তরল বা যে কোনো গ্যাস যা কিছুই হোক সবসময় উচ্চচাপ থেকে কোন দিকে প্রবাহিত হয়, নিম্নচাপ। তখন দেখা যাবে উচ্চচাপের পাশ থেকে তরলগুলো এই নিম্নচাপের পাশে কি দিবে, প্রেসার প্রয়োগ শুরু করবে। যখনই প্রেসার প্রয়োগ শুরু করবে, এই পাশটা কোন দিকে উঠে শুরু করবে, এরকম লাফ দিয়ে উপরের দিকে উঠে যাবে। কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার প্রেসার আর এই জায়গার প্রেসার পরস্পর কি না হয়, সমান না হয়। তাহলে আমরা বুঝলাম যে যখন এই কৈশিক নলের ক্ষেত্রে উপরে ওঠার কাহিনীটা কি, যখন এরকম থাকবেও একই লেভেলে থাকে, তখন একই লেভেলে থাকার সময় এই জায়গায় চাপটা কমে যায়। কমে যাওয়ার কারণে বাইরের তুলনায় চাপটা কম বলে প্রেসার দেওয়ার কারণে এইটা তরলটা কোন দিকে উঠে চলে আসবে, উপরের দিকে উঠে চলে আসবে, যেন এই জায়গার প্রেসার এবং এই জায়গার প্রেসার পরস্পর কি হয়, সমান হয়। কারণ তুমি যত তরল উপরের দিকে থাকবে, এটা গভীরতা বাড়বে, তরলের গভীরতা বাড়লে অবশ্যই চাপের মান কি হয়, বাড়ে। আমরা জানি তরলের গভীরতার জন্য এক্সট্রা করে H₀G চাপ আসে, ঠিক আছে জিনিসটা। তাহলে আমাদের জন্য এই ঘটনাটা কি, যে কৈশিকতার ঘটনাটা আসলে এটা দিয়ে ইজিলি ব্যাখ্যা করা যায়, যে দুই পাশের চাপ এর সাথে এটার চাপ সামঞ্জস্য করার জন্য এই পাশ থেকে ধাক্কা দিবে, ফলে উপরের দিকে উঠে যাবে। তখন এই পাশ আর এই পাশ আর এই পাশের চাপ যখন পরস্পর সমান অবস্থায় আসবে, অর্থাৎ দুই পাশের সাথে এটা সমান অবস্থায় আসবে, তখন দেখা যাবে তরলটা আসলে কিছু পরিমাণ কোন দিকে উঠে গেছে, নিম্নচাপ থেকে এই যে সমান চাপের দিকে চলে আসবে। তাহলে এবার চলে আসে আমাদের আলোচ্য বিষয় এটা না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৈশিক নলের অভ্যন্তরে চাপ কত হবে, একটু খেয়াল করবো। আচ্ছা তাহলে কৈশিকতার ব্যাখ্যাটাও একসাথে দিয়ে দিলাম আমরা, যে এটা দিয়ে আসলে কৈশিকতাটা কি করা যায়, ব্যাখ্যা করা যায়, এমনকি কৈশিকতার সূত্রটাও এই সিস্টেমে কি করা যায়, প্রুফ করা যায়। আমরা কৈশিকতার সূত্রটা অন্যভাবে প্রুফ করছি, সো আর এটা দেখাচ্ছি না, এটা ভবিষ্যতে কখনো টাইম পেলে দেখাবো। আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে কৈশিক নলের অভ্যন্তরে চাপ। আচ্ছা কৈশিক নলের অভ্যন্তরে চাপ মানে এই যে কৈশিক নলটা আছে, এটা হচ্ছে আমাদের তরলটা। তাহলে আমরা জানি তরলটা কিছু পরিমাণ কোন দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে, অথবা কিছু পরিমাণ কোন দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে, ইট ডাজন্ট ম্যাটার। পরে দেখতেছি নিচে নামলে কি হবে, আগে উপরের দিকে উঠার কাহিনীটা বুঝো। আচ্ছা উপরের দিকে যখন উঠবে, এই পাশটা হচ্ছে ওই যে বুদবুদের কথা চিন্তা করো, বুদবুদের এইটুকু অংশ যদি আমি কেটে নিই, এই অংশটা বাইরের যে অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, যেটাকে আমরা বলছি উত্তল অংশ, ভেতরের যে অংশ এটাকে বলছি আমরা অবতল অংশ। তাহলে আসো এই বুদবুদের এই পাশটা হচ্ছে উত্তল অংশ, এই পাশটা হচ্ছে অবতল অংশ।
ঠিক না? তাহলে অবতল অংশ মানে ভেতরের অংশ হয়, তাহলে এটা বুদবুদের ভেতরের অংশ, এটা বুদবুদের বাইরের অংশ, আমরা এগুলো বলে আসছি একটু আগেও। তাহলে অবতল অংশের মধ্যে চাপ মানে এই জায়গায় সব বায়ু আছে, সো এই জায়গার প্রেশারটা হবে বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক না? বায়ুমণ্ডলীয় চাপ, কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক এই জায়গার মধ্যে প্রেশারটা কি হবে? ঠিক এই জায়গার মধ্যে, যেহেতু এটা বাইরের অংশ, বাইরের অংশে প্রেশারটা তুলনামূলক কি হয়? কম হয়, বা উত্তর অংশে প্রেশারটা কম হয়। কতটুকু কম হবে? পি অ্যাটমসফিয়ার থেকে কতটুকু বিয়োগ হবে? কমে যাবে কিছু পরিমাণ। কতটুকু কমে যায়? 2T/R পরিমাণ কমে যায়, ঠিক আছে? জিনিসটা 2T/R পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। এবার একটু বুঝতে হবে। আচ্ছা, এটা যদি 2T/R পরিমাণ কমে যায়, পরের ঘটনাতে আসো। আচ্ছা, পরের ঘটনাটা একটু খেয়াল করতে হবে যে এই জায়গার প্রেশারটা 2T/R। এখন আমরা মনে করছি এই উপরের স্তর থেকে আমরা H পরিমাণ গভীরতায় আসছি, এই জায়গায় আসছি H পরিমাণ গভীরতা, একদম তরল স্তরে না, H পরিমাণ গভীরতায় আসছি। আচ্ছা, H পরিমাণ গভীরতায় আসলে এই জায়গার প্রেশার অলরেডি এতটুকু আছে, পি অ্যাটমসফিয়ার মাইনাস 2T/R। তাহলে আরও এতটুকু তরল বাড়ছে। তরলের জন্য কতটুকু এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়? আমরা জানি তরলের বিভিন্ন বিন্দুতে চাপের মান হয় কত? H⍴g। তাহলে অলরেডি উপরে এই জায়গার মধ্যে একটা এতটুকু প্রেশার আছে, এই জায়গায় H⍴g পরিমাণ বাড়বে, ঠিক না? কারণ তরলটা এক্সট্রা পরিমাণ প্রেশার দিবে। তাহলে এই জায়গায় টোটাল প্রেশার কতটুকু হবে একটু খেয়াল করো তো। এই জায়গায় টোটাল প্রেশারটা আসবে পি অ্যাটমসফিয়ার মাইনাস 2T/R ছিল উপরে এই জায়গায়। তাহলে এই প্রেশারটাও পড়বে, সাথে আবার তরলের প্রেশারটাও পড়বে, দুইটা প্রেশার একসাথে পড়বে। তাহলে প্লাস কতটুকু পড়বে? H⍴g। কথা বোঝা গেছে? তাহলে কৈশিক নলের অভ্যন্তরের চাপের সূত্র হচ্ছে কৈশিক নলের অভ্যন্তরের চাপ পি ইকুয়াল আসবে পি অ্যাটমসফিয়ার অর্থাৎ বাহ্যিক চাপ অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস 2T/R প্লাস হবে H⍴g। একটু খেয়াল করতে হবে, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে যদি তরল কোন দিকে উঠে? তরল উপরে উঠলে, তরল উপরে উঠলে। এবার আসো আর এই আরটা কি? আমরা যেহেতু এটাকে একটা কি মনে করে নিয়েছি? বুদবুদ মনে করে নিয়েছি। ওই আরটা আসলে ওর ব্যাসার্ধ ছিল। আরটা কিসের ব্যাসার্ধ ছিল? আরটা ছিল ওই কার্ভ করা যে অংশ, ওইটার ব্যাসার্ধ। এখন ওইটার ব্যাসার্ধ তো আর আমরা নর্মালি জানবো না, ঠিক না? এই আর কার্ভের ব্যাসার্ধটা তো আমরা নর্মালি জানবো না, আমরা জানবো কিসের ব্যাসার্ধ? আমরা জানবো কৈশিক নলের ব্যাসার্ধটা। তখন কি করবো আসলে? আচ্ছা, কৈশিক নলের ব্যাসার্ধটা যখন আমরা জানবো, একটু খেয়াল করি, একটু মুছে দিচ্ছি। আচ্ছা, কৈশিক নলের ব্যাসার্ধটা আমরা যখন জানবো তখন কি হবে একটু খেয়াল করতে হবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কার্ভটা এরকম একটা গোলক ক্রিয়েট করবে। তাহলে ওই গোলকটার ব্যাসার্ধ দাগ দিই, ওই গোলকটার ব্যাসার্ধ এটা, ঠিক না? এটা গোলকটার ব্যাসার্ধটা, বা এটাও কত? আর আমাদের যে কৈশিক নল আছে ওর ব্যাসার্ধটা স্মলার মনে করে নিয়েছি। কৈশিক নলটার ব্যাসার্ধ মনে করে নিয়েছি আমরা স্মলার। এবার আসো, তাহলে আমাদের তো কখনোই এই কার্ভের ব্যাসার্ধ সবসময় দেওয়া থাকবে না যে তোমার এতটুকু কার্ভ করছে, তোমাকে কৈশিক নলের ব্যাসার্ধ দিয়ে দিলে তখনও তুমি আসলে ম্যাথটা করতে পারবে। কীভাবে করতে পারবে একটু খেয়াল করো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা কথা জানি যে তরল আর কঠিনের যে স্পর্শবিন্দু আছে, তরল আর কঠিনের যে স্পর্শবিন্দু আছে, এই যে স্পর্শবিন্দুটা, ওই বিন্দু থেকে যদি আমরা একটা কী টানি? স্পর্শক টানি। ওই বিন্দু থেকে যদি একটা স্পর্শক টানি, ওই স্পর্শকটা কঠিনের সাথে যে কোণ তৈরি করে তরলের অভ্যন্তরে, ওটাকে আমরা বলি স্পর্শকোণ। তাহলে এটা স্পর্শকোণ, আমরা পড়ে আসছি স্পর্শকোণ। আচ্ছা, এটা যদি স্পর্শকোণ হয়, এটা ঠিক বিপরীতে আমরা একটা রেখা টানছি, এই রেখার ঠিক বিপরীতে। তাহলে এই কোণটাও কি হবে? থিটা। সিম্পল না? দেখো, তাহলে এই কোণটা যদি থিটা হয়, অটোমেটিক্যালি ওই পাশের কোণটা বিপ্রতীপ কোণ হিসাবে ওই কোণটাও কি হয়ে যাবে? থিটা হবে। এবার আসো, এটা যেহেতু একটা বৃত্তাকার অংশ, এটা হচ্ছে ওর স্পর্শক, এটা স্পর্শক, তার মানে এটাও স্পর্শক। আচ্ছা, এটা যদি ওর স্পর্শক হয়, ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণ অলওয়েজ কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝিও, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই লাল রেখা থেকে এই সবুজ রেখা পর্যন্ত কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? এই দেখো, পুরাটা হচ্ছে 90, অর্থাৎ লাল থেকে সবুজ পর্যন্ত পুরা কোণটা 90। এটা থিটা, এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা চলে আসবে কত? 90 মাইনাস থিটা। তো লিখি 90 মাইনাস থিটা, আরটাকে ওই পাশে লিখে দিই 90 মাইনাস থিটা। জিনিসটা বুঝে গেছে? এবার আসো, আবার একটু খেয়াল করো, এটা যদি 90 মাইনাস থিটা হয়, আবার একটু আসি, আমাদের এই যে দাগটা আছে এগুলো হচ্ছে কৈশিক নল, এটা হচ্ছে কৈশিক নলের কাজ, এটা কাজ, এটা হচ্ছে ওর ব্যাসার্ধটা। তাহলে এটা হচ্ছে কৈশিক নলের কাজটা, এটা হচ্ছে ওর ব্যাসার্ধটা। তাহলে ব্যাসার্ধের সাথে এই যে কাঁচের কোণটা ক্রিয়েট হবে, আমি ওইটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? ওইটা 90 ডিগ্রি, ওটা তুমি বুঝছো। এবার আসো, এই কোণটা কত ডিগ্রি হবে? এই দেখো, ব্যাসার্ধ, এটা হচ্ছে কাঁচ, ওই কোণটা অবভিয়াসলি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই জায়গার ভেতরে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটু আসো তো, আমার এই কোণটা দরকার এখন। তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি, এই কালো থেকে
নীল পর্যন্ত 90, এইটুকু কালো থেকে লাল পর্যন্ত 90 মাইনাস থেটা, তাহলে লাল থেকে নীল পর্যন্ত কত হবে 90 মাইনাস এই কোণটা, দেখো টোটালটা এই কালো থেকে এই নীল পর্যন্ত টোটালটা 90, এই যে পাইলাম 90, এইটুকু 90 মাইনাস থেটা, তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 90 মাইনাস 90 মাইনাস থেটা, তাহলে 90 মাইনাস 90 মাইনাস থেটা হলে কত আসবে 90 90 বিয়োগ হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস থেটা হয়ে যাবে, তাহলে আমরা বুঝলাম এই কোণটা আসলে কত হয়ে যাবে থেটা, অর্থাৎ এটাই স্পর্শ কোণটা, বুঝিও। তাহলে আমরা বুঝলাম এই কোণটা যদি স্পর্শ কোণ হয় তাহলে এই কোণটাও স্পর্শ কোণের কি হবে সমান হবে। আমরা পুরো কাহিনীটা বুঝছি আশা করি, যে এটা থেটা হইলে এটা থেটা, আমরা দেখছিলাম এটা স্পর্শক ছিল, স্পর্শক হইলে এই পুরাটা হচ্ছে বৃত্তাকার অংশ, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হইলে আমরা পাইছিলাম যে হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ লাল আর সবুজ রেখা যদি 90 ডিগ্রি হয় এই কোণটা 90 মাইনাস থেটা, তারপর বাকি জিনিসও বুঝছি আশা করি। এবার আসো, তাহলে এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, তাহলে এটাকে আমরা এবার একটা সমকোণী ত্রিভুজ মনে করিনি, এই যে লাল রেখা সরি নীল রেখা লাল রেখা কালো রেখা এরা মিলে একটা কি ত্রিভুজ গঠন করছে সমকোণী ত্রিভুজ। এটা যদি থিটা হয় এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমি ভূমি বাই অতিভুজ লিখলাম স্মল আর বাই ক্যাপিটাল আর, এই যে ভূমি বাই অতিভুজ সমান কি আসবে কস থেটা, ক্যাপিটাল আর সমান কি আসবে স্মল আর বাই কস থেটা, তাহলে এই জায়গার মধ্যে আমরা বসাই দিতে পারি না ক্যাপিটাল আর মানটা কি আসবে পি, অর্থাৎ কৈশিক নলার অভ্যন্তরে চাপের মান পি অ্যাটমসফিয়ার মাইনাস 2t বাই আর এর মান কত পাইছি আমরা স্মল আর বাই কস থেটা, স্মল আর বাই কস থেটা প্লাস এইচ রো জি, ঠিক না? তাহলে কস থেটাটা উপরে নিয়ে গেলাম আমরা, পি কৈশিক নলার অভ্যন্তরে চাপ আসবে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস 2t কস থেটা ডিভাইড বাই কৈশিক নলের ব্যাসার্ধ প্লাস হচ্ছে এইচ রো জি। অর্থাৎ তোমাকে যদি কখনো কৈশিক নলের ব্যাসার্ধটা দেওয়া থাকে, তোমাকে যদি কখনো কিসের ব্যাসার্ধ দেওয়া থাকে কৈশিক নলের ব্যাসার্ধ দেওয়া থাকে, তুমি এই সূত্র দিয়ে করবা, কার্ভের ব্যাসার্ধটা তোমাকে আসলে কখনোই দিয়ে দিবে না, তাহলে এই সম্পর্কটা তোমাকে একটু ট্রাই করতে হবে মুখস্থ রাখার জন্য, যে কার্ভ মানে যে কার্ভটা ক্রিয়েট করছে, ঠিক আছে, পানির তলটা যে বাঁকানো তলটা ক্রিয়েট করছে ওই তলটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর কৈশিক নলের ব্যাসার্ধ ডিভাইড বাই কি হবে কস থেটা। আচ্ছা এবার আসো, এটাকে দেখছি আমরা যদি তরলটা কোন দিকে উঠে, এই সূত্রগুলো শুধু এবং শুধুমাত্র যদি তরল উপরে উঠে, তরল উপরে উঠলে, এবার আসো তরল যদি নিচের দিকে নামে, তরল যদি কোন দিকে নামে নিচের দিকে নামে তাহলে ঘটনাটা কি হবে একটু আসি, তাহলে এবার আসি তরলটা যদি কিছু পরিমাণ নিচের দিকে নেমে আসে, এটা যদি ওর নর্মাল পৃষ্ঠটা হয়, ও কিছু পরিমাণ কোন দিকে নেমে চলে আসছে নিচের দিকে নেমে চলে আসছে, আচ্ছা ও যদি কিছু পরিমাণ নিচের দিকে নেমে চলে আসে, আচ্ছা নিচের দিকে নামবে কেন ওইটা আগে বুঝো, নিচের দিকে নামবে কারণ দেখো তো ও নর্মালি এরকম থাকে, বুঝছো পারদ হইলে কিন্তু ও উপরের দিকে উঠবে না, ও কিছু পরিমাণ কোন দিকে নেমে থাকে এরকম নিচের দিকে নেমে থাকে, তাহলে বুঝিও এই জায়গার মধ্যে সব বায়ু আছে, তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ পি অ্যাটমসফিয়ার, কোনো সমস্যা নেই। এবার আসো কিছু পরিমাণ তুমি কোন দিকে নামতেছো, দেখো তো এটা হচ্ছে আমাদের উত্তল পৃষ্ঠ, এই পাশটা উত্তল, উত্তল থেকে অবতল, এই যে আমরা পড়ছি এটা যদি বুদবুদ হয় ভেতরের পাশটা হচ্ছে অবতল বাইরের পাশটা হচ্ছে উত্তল, তাহলে এটা হচ্ছে উত্তল পাশ, উত্তল থেকে অবতলে গেলে প্রেশার বাড়ে, তাহলে এই জায়গায় প্রেশারটা কিছু পরিমাণ বেড়ে যাবে, কতটুকু বেড়ে যাবে পি অ্যাটমসফিয়ারের সাথে 2t বাই আর পরিমাণ যোগ হবে, ঠিক না? তাহলে আমরা বুঝলাম এই জায়গায় প্রেশারটা বেশি, বাইরের প্রেশারটা দেখো তো বাইরের প্রেশারটা কতই আছে পি অ্যাটমসফিয়ারে আছে, বাইরের প্রেশারটা পি অ্যাটমসফিয়ারই আছে, বাইরের প্রেশারটা পি অ্যাটমসফিয়ারই আছে, তাহলে বাইরের প্রেশারটা পি অ্যাটমসফিয়ারই আছে কিন্তু ভেতরের প্রেশারটা পি অ্যাটমসফিয়ার প্লাস 2t বাই আর হয়ে গেছে, তাহলে কি হবে এই পাশটা প্রেশার দিবে কারণ একই জায়গার মধ্যে সেম প্রেশার থাকতে হয়, এটা উচ্চচাপ এটা নিম্নচাপ, উচ্চ থেকে নিম্ন দিকে চাপ দিবে, যখনই চাপ দিবে তখন কি হবে এই পাশে পানিটা কিছু পরিমাণ কোন দিকে নেমে চলে আসবে নিচের দিকে, তাহলে নিচের দিকে নেমে চলে আসলে কি হবে এরকম হবে, এটা যদি নর্মাল পৃষ্ঠ হয় পানিটা কিছু পরিমাণ নিচের দিকে নেমে চলে আসছে, তাহলে আমরা বুঝলাম এই অংশটার প্রেশার মানে এই জায়গার মধ্যে যখন তরলের পৃষ্ঠটা ছিল এই পৃষ্ঠটার প্রেশার ছিল কত পি অ্যাটমসফিয়ার প্লাস ছিল কত একটু লিখি 2t বাই আর, ও আবার কতটুকু নিচে নেমে আসছে এইচ পরিমাণ গভীরতা নেমে আসছে না, এই যে তরলের এইচ পরিমাণ গভীরতা নেমে আসছে, তাহলে এইচ পরিমাণ গভীরতা নেমে আসলে এই জায়গার প্রেশার আর তরলের এই জায়গার প্রেশার সমান, কারণ সেম জায়গার মধ্যে সেম প্রেশার থাকতে হয়, তাহলে এই জায়গার প্রেশারটা এইচ পরিমাণ গভীরতা নামছে মানে কতটুকু বেড়ে গেছে আরো এইচ রো জি বেড়ে গেছে, তাহলে আরো কতটুকু বেড়ে যাবে এইচ রো জি পরিমাণ বেড়ে যাবে, সিস্টেম বুঝে গেছে? দেখো সিম্পল, এই জায়গার মধ্যে ছিল পি অ্যাটমসফিয়ার প্লাস 2t বাই আর, এই পাশে বেশি ছিল চাপ দিছে, চাপ দিয়ে এই পাশে কতটুকু নেমে গেছে এইচ পরিমাণ গভীরতায়, এইচ গভীরতায় চাপের মান কতটুকু বেড়ে যায় এইচ রোজি বেড়ে যায়, আগে ছিল পি অ্যাটমসফিয়ার প্লাস 2t বাই আর, এইচ গভীরতা নেমে এই জায়গায় চলে আসছে, তাহলে কতটুকু বেড়ে যাবে পি অ্যাটমসফিয়ার প্লাস 2t বাই আর প্লাস কত এইচ রোজি, তাহলে আমরা বুঝলাম তরল নিচের দিকে নামলে প্রেশারের মান হয়, নিচে নামলে প্রেশারের মান হয় পি অ্যাটমসফিয়ার প্লাস 2t বাই আর প্লাস এইচ রো জি, যেখানে আর এর মান
আর মানে হচ্ছে কি ওই কার্ভটার ব্যাসার্ধ। কার্ভটার ব্যাসার্ধের সাথে আমরা পড়ে আসছি একটু আগে যে স্মল আর বাই কস থিটা, অর্থাৎ কৌশিক নলের ব্যাসার্ধের সাথে সম্পর্কটা আমরা জানি। থিটা মানে আমাদের কি কোণ? স্পর্শকোণ। এটা হচ্ছে যখন তরলটা কোন দিকে নামলে? নিচে নামলে। তরলটা যদি কৌশিক নল বেয়ে কোন দিকে নামে? নিচের দিকে নামে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কি করতে পারবো? সলভ করতে পারবো। এবার এই রিলেটেড একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। তাহলে ম্যাথটাতে চলে আসি। আচ্ছা, ম্যাথে কি বলছে? বলছে আমাদের কাছে বিশুদ্ধ পানি আছে, ওর পৃষ্ঠটান দেওয়া আছে। পানিটা আমরা জানি পানির ক্ষেত্রে হচ্ছে কৌশিক নল দিয়ে উপরের দিকে উঠবে। বলছে এই উপরের কৌশিক নলের তরলের পৃষ্ঠ থেকে, এই যে পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার গভীরে চাপ কত? তাহলে 5 সেন্টিমিটার গভীরে চাপ কত হবে? প্রথমে আসো বুঝি আমরা। এটা একটা কি পৃষ্ঠ? দেখো তো, এই পাশটা হচ্ছে আমাদের উত্তল পাশ, এই পাশটা অবতল পাশ। উত্তল পাশ মানে আমাদের প্রেশার কমবে, তাহলে বাহ্যিক কি বায়ুমণ্ডলের চাপ থেকে প্রেশারটা কমবে। তাহলে আমরা লিখতে পারি যে বায়ুমণ্ডলের চাপ থেকে প্রেশারটা কমবে, কতটুকু কমবে? 2T/R, ঠিক না? প্লাস দেখো তো নিচের দিকে নামছো, কতটুকু নিচে নামছো? মনে করো এইচ গভীরতা নামছো, তাহলে প্রেশার কত হবে? H/ρg, এতটুকু কি হয়ে যাবে? বেড়ে যাবে, কারণ এইচ গভীরতা নামছো, প্রেশার বেড়ে যাবে H/ρg পরিমাণ। তাহলে একটু চলে আসি পি অ্যাটমসফিয়ারের মান। পি অ্যাটমসফিয়ারের মান আমরা কত জানি? বায়ুমণ্ডলের চাপের মান 101/325 প্যাসকেল বা 1 অ্যাটমসফিয়ার চাপ, প্যাসকেলে নিলাম মাইনাস 2T/R। 2T/R হচ্ছে, দেখো টি মান হচ্ছে পৃষ্ঠটান। কত পৃষ্ঠটানের মান আমাদেরকে দেওয়া আছে? 2 × 72 × 10⁻³ ডিভাইড বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে আমরা জানি হচ্ছে ওই কার্ভটার ব্যাসার্ধ। আচ্ছা, এই কার্ভটার ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু স্মল আর বাই কস থিটা। দেখো তো বিশুদ্ধ পানি বলছে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি হয়? চিন্তা করে দেখো তো, 0। বিশুদ্ধ পানির ক্ষেত্রে থিটার মান কত হয়? 0। তাহলে থিটার স্পর্শকোণ যদি 0 হয়, cos 0 ডিগ্রি মান 1, তাহলে ক্যাপিটাল আর স্মল আর পরস্পর কি হয়ে যাবে? সমান। তাহলে আমরা স্মল আর ক্যাপিটাল আর জায়গায় স্মল আর বসাইতে পারি। স্মল আর মান 2 মিলিমিটার, তাহলে 2 × 10⁻³ মিটারে নিয়ে গেলাম। প্লাস এইচ, কত গভীরতা নামছি? 5 সেন্টিমিটার গভীরতা নামছি, মিটারে নিয়ে যাব 0.05 × রো। পানি বলছে 1000, জি মানে 9.8। এত হবে আমাদের ওই 5 সেন্টিমিটার গভীরে কিসের মান? প্রেশারের মান। দেখছো, সূত্রগুলো মুখস্থ না করলেও চলবে, জাস্ট একটু সিস্টেমটা মাথায় রাখলেই তুমি ম্যাথগুলো ইজিলি কি করতে পারবে? সলভ করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা আশা করি মানে সবাই বুঝতে পারছো, বেশি মোটামুটি একটু টাফ ক্লাস ছিল। তাহলে এই ক্লাসটা বারবার আসলে দেখতে হবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করলে আসলে সূত্রগুলো কি হয়ে যাবে? মাথায় চলে আসবে। আচ্ছা, আর এই রিলেটেড ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এগুলো মেইনলি আমাদের কোথায় লাগবে? অ্যাডমিশনের জন্য লাগবে। তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।